রক্তের সম্বন্ধ। তুই কি জানিস তোর জ্যাকপট লেগে গেছে, লটারি। ওই দেখ। ঠিক একই রকম। একদম ঠিক তোমার বাবার মতো। সেই চোখ, সেরকম চেহারা। আমার রমেশকে পেয়ে গেছি। রমেশ, বাবা, তোকে আমি বুকে জড়াতে পারিনি, কিন্তু কিন্তু তোর সন্তানকে আমি বুকে জড়াতে পেরেছি। তুই দেখতে পাচ্ছিস তো আমি তোর ছেলেকে কেমন বুকে জড়িয়ে ধরে আছি। আর চিরকাল ওকে এইভাবেই রেখে দেব, কখনো ছাড়ব না। এসব কি মজা করছেন? আপনার কোনো কথাই আমি বিশ্বাস করতে পারছি না। আর আমি আপনার কোনো নাতি টাতি নই। এরকম বলতে নেই, এরকম বলতে নেই। তুমি আমার রমেশের ছেলে। আমি এত বছর ধরে তোমার বাবা মাকে কোথায় না খুঁজে বেরিয়েছি। আমি তো হেরে গেছিলাম, কিন্তু তখন আমার এক বন্ধু আমাকে বলল যে ও আমার রমেশের মতো দেখতে একজনকে ও পুনায় দেখতে পেয়েছে। তার বয়স 23-24 বছর। আমি ভাবলাম এটা কি করে সম্ভব যে আমার কোনো ছেলে না থাকা সত্ত্বেও আমার ছেলের মতো দেখতে। কিন্তু তারপর আমার মনে পড়ল যে ও আমার ছেলের ছেলেও তো হতে পারে। আর আমি তখন তোমাকে খুঁজতে এখানে চলে আসি। তারপর রঘুদাদার সঙ্গে দেখা করি। রঘুদাদা আমাকে পুরুষোত্তম বাবুর কাছে জেলে নিয়ে গেল। ওখানে গিয়ে জানতে পারি যে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তারপর আমি ওনার সঙ্গে হসপিটালে গিয়ে দেখা করি। উনি আমাকে বললেন যে তুমি রমেশেরই ছেলে। তুমি রমেশেরই ছেলে, আমার নাতি। আমি এটা বিশ্বাস করি না। এত বছর পরে কেউ এসে যদি আমাকে বলে যে সে আমার দাদু, আমি কি করে বিশ্বাস করব? আর কেনই বা করব? তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না। তুমি পুরুষোত্তম বাবুকে জিজ্ঞেস করো, উনি আমাদের ব্যাপারে সবকিছু জানেন। ব্যাস, আমাদের কোনো ঠিকানা ওনার কাছে ছিল না।
কারণ রমেশ ওনাকে কখনো বলেইনি। দেখো, আমি আমার ছেলে আর বৌমাকে তো ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু ওদের ছেলেকে আমি পেয়েছি। নীরজ, বাবা, আমি ছেলে আর বৌমাকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমার নাতিকে আমি হারাতে পারবো না। আমি তোকে নিতে এসেছি, নিজের বাড়িতে চল, সেখানে সবাই তোর জন্য অপেক্ষা করছে। দেখুন, আমি আপনার সাথে কোথাও যাব না। আর যদি এক মুহূর্তের জন্য এটা মেনেও নি যে আপনি আমার দাদু, তাহলে এমন পরিস্থিতি কেন এলো যে আপনার ছেলে, মানে আমার বাবাকে আপনাকে ছাড়তে হয়েছিল? কারণ কোনো ছেলেই এরকম ভাবে নিজের বাবা মাকে ছেড়ে অন্য কোথাও চলে যায় না। এসব আপনার মন গড়া গল্প। না, এটা গল্প নয় বাবা, এটা বাস্তব। আর এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে কঠিন বাস্তব। তোমার বাবা এই বাড়ি নিজে থেকে ছেড়ে যায়নি, বরং আমি একটি কঠোর বাবার মতো ওকে আমার জীবন থেকে আলাদা করে দিয়েছিলাম। একজন বাঙালি হওয়া সত্ত্বেও তোমার বাবার একজন মারাঠি মহিলার সঙ্গে ভালোবাসা হয়ে যায়, আর ও তাকে বিয়ে করতে চাইছিল। আর এই ব্যাপারটায় আমার একদম সম্মতি ছিল না। আর ওই মেয়েটা না তো আমাদের সমকক্ষ ছিল, না আমাদের জাতের। এই জন্য এই ভালোবাসার বিরুদ্ধে ছিলাম আমি। কিন্তু তোমার বাবাও আমার মতোই জেদি ছিল। আমাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নেয়, বিয়ে করে সোজা আমাদের বাড়িতে চলে আসে। আর এই ব্যাপারটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারিনি। তোমার সাহস কি করে হলো এই মেয়েটাকে বিয়ে করবার? কি মনে করে এখানে এসেছো? আর তোমার কি মনে হয় সমাজের কাছে আমার মাথা হেঁট করবার পর আর এই সামান্য একটা মেয়েকে বিয়ে করবার পর আমি তোমাদের ঘরে ঢুকতে দেব, তোমাদের বরণ করে তুলব? যে মেয়েটার যোগ্যতা এই বাড়ির কাজের মেয়ের মতো নয়, তাকে এই বাড়ির বৌমা বলতে হবে? না, কখনো না। আমি বেঁচে থাকতে এই ঘটনা ঘটতে দেব না। এই নগণ্য একটা মেয়েকে এই বাড়ির মধ্যে আমি ঢুকতে দেব না। বেরিয়ে যাও এখান থেকে। আজ থেকে এই বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আর তুমি আমাদের কাছে মরে গেছো আজকের পর থেকে। আজ থেকে আমি 3 ছেলের নয়, আমি নিজেকে 2টো ছেলের বাবা মনে করব। না বাবা, এরকম কথা আপনি বলবেন না। আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিন, কিন্তু নিজের জীবন থেকে তাড়াবেন না। আমি জানতাম যে বিয়ের পরে আপনি আমাদেরকে এই বাড়িতে পা রাখতে দেবেন না, কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে শুধু আপনার আশীর্বাদ নিতে এসেছি। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন, আমরা এখান থেকে চলে যাব। আর কোনোদিন আপনাকে মুখ দেখাবো না বাবা।
মৃত লোককে আশীর্বাদ করা যায় না। মনে হচ্ছে এই কথাটা তুমি বুঝতে পারোনি। এবার সমস্ত পৃথিবীর সামনে আমি তোর অন্তিম সংস্কার করে দিলাম। 12 দিন পরে ঘাট কাজ করব, 13 দিন পরে শ্রাদ্ধ, আর তারপর বাৎসরিকও করব আমি। তুই আমার কাছে মারা গেছিস, তুই মারা গেছিস আমার কাছে। বেরিয়ে যায় বাড়ি থেকে। আমি যা কিছু বলেছি আর করেছি আমি ঠান্ডা মাথায় করিনি, কিন্তু আমার রমেশ মন থেকে এই কথাগুলো মুছে ফেলতে পারেনি। ও কোথায় গেল, কিভাবে গেল, তার আমি কিছুই জানতে পারিনি। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাগও কমে যায়। আসলে আমার নিজের রক্ত, নিজের ছেলে। এই বাড়িতে সবচেয়ে ছোট ছিল, সবার আদরের। আমি ওকে আবার ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আমি ওকে অনেক খুঁজেছিলাম, কিন্তু আমার উপর এতই রেগেছিল যে ও কোনোদিনই আর ফিরে আসেনি, কোনোদিন ওর মুখটাও দেখায়নি। আর যখন ও মুখটা দেখালো তখন তোমার রূপে, আমার নাতির রূপে। আমার ছেলে তো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে ক্ষমা করেনি। তুই আমাকে ক্ষমা কর বাবা। তোর বাবা আমাকে খুব কষ্ট দিয়েছে, এখন তুই আর কষ্ট দিস না। চল বাড়ি ফিরে চল, তোর বাড়িতে চল। আমি আপনার সাথে কিভাবে যেতে পারি যখন আপনি আমার বাবা মার বিয়েটাকেই কোনোদিনও মেনে নিতে পারেননি? তাহলে আজ তাদের ছেলেকে কিভাবে মেনে নিতে পারেন? আপনার জন্য ওনারা কত কিছু সহ্য করেছে,
বাড়ি ছাড়া হয়ে গেছে। ওনাদেরকে যিনি ত্যাগ করেছেন তিনি আজ আমাকে নিতে এসেছে। না, আমি আপনার সঙ্গে কিছুতেই যাব না। আমার কোনো পরিবার নেই, আর কেউ নেই, আর না কোনো দাদু। চলো সন্ধ্যা। দাঁড়া বাবা, আমি তোর কাছে হাত জোড় করছি। আমি তোর বাবার কাছে অপরাধী, কিন্তু আমাকে আমার ভুল শোধরাবার একটা সুযোগ দে, শুধু একটা সুযোগ। আপনি এত দিনের পুরনো সত্যিটা আমায় বললেন, তাই একটা সত্যি আমার মুখ থেকেও শুনে নিন। ওই সত্যিটা এটাই যে আপনাদের ব্যাপারে আমি আগে থেকে সবকিছু জানতাম। আমি এটাও জানতাম যে বাবার পরিবার ওনাকে ওনার বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই কারণে ওনার মৃত্যুর পর আপনাদেরকে কোনোদিনও আমি খোঁজার চেষ্টাই করিনি। যিনি কোনোদিনও আমার বাবাকে পছন্দ করেননি তিনি কোনোদিনও আমারও হতে পারবেন না। যদি প্রকৃত কেউ আমার মা বাবার পাশে থেকে থাকে তো তিনি হলেন পুরুষোত্তম জায়গিরদার, আমার জেঠুমণি। উনি আমার সবকিছু, আপনি নন। দুর্ভাগ্য এটাই যে উনিও আমার থেকে দূরে চলে গেছেন, আর আজ আমি আবারও অনাথ হয়ে গেছি। আর আমি আপনার কথা চুপচাপ শুধু এই কারণেই শুনেছি, কারণ আমি এটাই দেখতে চাইছিলাম। কারণ যে মানুষের মনটা এরকম পাথরের মতো, তার কথায় কতটা সত্যতা রয়েছে। ভালো লাগলো এটাই দেখে যে পাথরও সত্যি কথা বলে। কিন্তু আপনার ভাগ্যে সেই আনন্দ নেই যে আমি আপনার সঙ্গে যাব। যে মানুষটাকে আমার বাবা মা কোনোদিনও ক্ষমা করতে পারেননি, আমিও তাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। এসো সন্ধ্যা। এরকম বলিস না বাবা। দাঁড়া নীরজ, দাঁড়া দাঁড়া।